Bismillahir Hello, hello, hello. Can you hear me? Can you hear me? Check. Okay. শোনা যায়? Okay. বিসমিল্লাহির রহমানির রহিম। IRDCর ষষ্ঠ সেমিনার মধ্যপ্রাচ্য সংকটের আন্তর্জাতিক রাজনীতি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আজকের এই সেমিনারের সম্মানীয় বন্ধুবর সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ বিলাল হুসাইন, উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, প্যানেলিস্ট বৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসলে এই বক্তব্য আগর বিপ্লবে যারা শহীদ হয়েছেন, সেই মুগ্ধ আবু সাইদ, কারণ তাদের আত্মত্যাগের বিনিময়ে আমি 12 বছর পরে এই দেশে আসতে পেরেছি। আপনাদের সামনে দু চারটি কথা বলার হয়তো সুযোগ আমার হচ্ছে। এটি একটি একাডেমিক সেমিনার, এভাবে আবেগ আপ্লুত না হলেও হতো, বাট যারা আমার বন্ধু বান্ধব বা বেলাল ভাই যারা আছেন এখানে তারা জানেন আমার ঠাকুরটি। তো বক্তব্য শুরুতে এতটুকুই বলছি যে এই বিপ্লবের একটা ফলাফল হচ্ছে যে এখানে আমরা বাংলাদেশ প্রেক্ষিতে আলোচনা করতে পারছি। জানি না এই বিপ্লবের আগে এই ধরনের এই আঙ্গিক আলোচনা হতো কিনা। তো আমার এই স্লাইডটিতে আমি আপনারা 3 ভাবে আমার থেকে এই ইনফরমেশন নিতে পারবেন এই বিষয়ের উপরে। স্লাইডটি ইংরেজিতে কিন্তু আমি বাংলাতে বলবো। অনেক ইনফরমেশন আপনারা স্লাইডের মধ্য থেকে নিতে পারেন, আর কিছু বিষয় আমি মুখে বলবো, সেই মুখে বলা থেকে নিতে পারেন। তো আমার আজকের এই সেমিনারের অবজেক্টিভ বা আমার আজকের লেকচারের যে মূল আমার উদ্দেশ্য একটু হলে ভালো, সেটা হচ্ছে সেটা এটা নয় যে আপনারা কিন্তু মধ্যপ্রাচ্য সংকটের অনেক কিছু জানেন, কারণ ইসরায়েল ভার্সেস প্যালেস্তাইনের যে সংকট, যে সংগ্রাম, এই সংগ্রাম নিয়ে ইউটিউবের সুবাদে বা সোশ্যাল মিডিয়া সুবাদে টনস অফ থাউজেন্ড ইনফরমেশন এখন আছে, এ নিয়ে আলোচনা হচ্ছে। এবং যেহেতু মুসলিম কান্ট্রি, এখানে ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে বা থিওলজিক্যাল আসপেক্টে বেশি আলোচনা হয়, তাহলে আপনি কেন আমার এই আলোচনাটা শুনবেন? পড়াই 14টি ক্লাসে প্রায় 2 ঘন্টা করে লেকচার দিই 14 সপ্তাহে। তো সেই 28 ঘন্টার একটি আলোচনা 45 মিনিটে শেষ করা বা এটাকে সামারাইজ করে নিয়ে আসা আমার জন্য একটু দুরূহ। তো সেজন্য আমি এটাকে থিঙ্ক করেছি কিভাবে ফ্রেম করব, আপনাদের সামনে উপস্থাপন করব। তো আমার প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে আজকে লেকচারের টু অ্যানালাইজ দ্য মিডল ইস্ট ক্রাইসিস থ্রু দ্য লেন্স অফ ওয়ার্ল্ড সিস্টেম থিওরি। একজন একাডেমিশিয়ান হিসাবে, একজন ইমার্জিং গ্রাজুয়েট হিসাবে সাধারণ জনগণ যেভাবে একটি বিষয়কে দেখে, বিবেচনা করে, বিশ্লেষণ করে, আপনিও যদি সেভাবে করেন তাহলে তো আর এটার মধ্যে পার্থক্য রইল না। আপনি এখানে গ্রাজুয়েট হতে আসছেন। তো একাডেমিয়াতে আমরা যে কোনো জিনিস বুঝবার ক্ষেত্রে একটা থিওরি দিয়ে এটাকে বুঝবার চেষ্টা করি বা একটা মডেল দিয়ে আমরা চেষ্টা করি। আইদার এটা একটা
প্রিভিয়াস কোনো থিওরি ডেভেলপ করেছেন সেই থিওরি দিয়ে দেখি, বা নতুন কোনো থিওরি ডেভেলপ করে আমরা এই প্রবলেমটাকে দেখার চেষ্টা করি, বা কোনো একটা মডেলকে তৈরি করে আমরা প্রবলেমকে দেখার চেষ্টা করি। তো আজকে আমার মেইন ফোকাস হচ্ছে যে ওয়ার্ল্ড সিস্টেম থিওরির আয়নায় মধ্যপ্রাচ্যের যে সংকট, মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিক যে রাজনীতি, সেই রাজনীতিকে বোঝা এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই ওয়ার্ল্ড সিস্টেম থিওরি আমাকে আগামী দিনের কি বার্তা দিচ্ছে, আগামী দিনের রিসার্চের ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে কি ডাইরেকশন দিচ্ছে, আগামী দিনের পলিসি মেকিং এর ক্ষেত্রে রাষ্ট্র কি সিদ্ধান্ত নিবে, আগামী দিনের আমাদের সভারেন্টি, আমাদের সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক নেতৃত্ব কোন পথে হাঁটবে, তার একটি পথরেখা খুঁজবার চেষ্টা করব। পথরেখা দিতে পারবো কিনা জানি না, বাট ইট ইজ ফ্রেম ইজ ওয়ার্ল্ড সিস্টেম থিওরি। এটা বিভিন্নভাবে একাডেমিশিয়ানরা এই প্রবলেমকে অ্যানালাইসিস করেছেন, বাট আমার মেইন কাজ হচ্ছে এই থিওরির লেন্সে আমি দেখব এবং দেখাতে। তো আমার উদ্দেশ্য এটা না যে আমি হিস্টোরিক্যাল কিছু আন্দোলিত করা বক্তব্য দিয়ে আপনাদেরকে এখান থেকে বিদায় করব, বাট আমার উদ্দেশ্য হচ্ছে যে টু ইনভেস্টিগেট the dynamics and implication of the Iran-Israel conflict within the broader framework of global power structures. আমি যেহেতু সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ভার্সেস ইরানের একটি সংঘাত হয়েছে, এটার ইমপ্লিকেশনটা কি গ্লোবাল রাজনীতিতে বা গ্লোবাল পাওয়ার স্ট্রাকচারের মধ্যে ডাইনামিক্সটা কি হলো, এটা আমি খুঁজে বের করবার চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব আমার এই আলোচনার মধ্যে দিয়ে। আবার 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে টু অ্যাসেস বাংলাদেশের সিকিউরিটি চ্যালেঞ্জেস ইন দ্য কনটেক্সট অফ দ্য মিডল ইস্টার্ন ক্রাইসিস। আমার আজকের লেকচারের উদ্দেশ্য আপকামিং নিরাপত্তার যে চ্যালেঞ্জ আসছে, মধ্যপ্রাচ্য সংকটের কনটেক্সটে আমি বাংলাদেশের নিরাপত্তা চ্যালেঞ্জকে আমি নিরূপণ করার চেষ্টা করব। So why does it matter মিডল ইস্ট? কেন মধ্যপ্রাচ্য বিশ্বের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ? মিডল ইস্ট ইজ দ্য ফোকাল পয়েন্ট অফ গ্লোবাল পলিটিক্স। মধ্যপ্রাচ্য হচ্ছে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু। কেন? প্রথমত হচ্ছে যে it is a natural land bridge connecting the continents of Asia, Africa and Europe. ভৌগোলিক অবস্থান, এটার জিওগ্রাফিক্যাল লোকেশন, এটা এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের সংযোগ স্থল হিসাবে স্থলপথে যদি চিন্তা করি এটা কাজ করে। দ্বিতীয়ত হচ্ছে যে এটা ওয়ার্ল্ডের যে আর্লিয়েস্ট সিভিলাইজেশন বা ধর্ম বলি, 3টি প্রধান ধর্ম জুডাইজম, খ্রিস্টান এবং মুসলমান, ইসলাম, এই 3টি ধর্মের উৎপত্তি
হচ্ছে এই মধ্যপ্রাচ্য থেকে, যার কারণে মধ্যপ্রাচ্য বিশ্ব রাজনীতির ফোকাল পয়েন্ট। তৃতীয়ত হচ্ছে যে এই মধ্যপ্রাচ্যে রয়েছে তেলের অপার ভান্ডার, যেটাকে অয়েল, এবং বিশ্বের আপনার 65% অয়েল রিজার্ভ রয়েছে মধ্যপ্রাচ্যে, যার কারণে মধ্যপ্রাচ্য বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ সিগনিফিক্যান্ট অবস্থানে রয়েছে। আমি প্রথমেই বলেছি আমার আলোচনাটা বুঝতে হলে আমি যেভাবে ফ্রেম করেছি সেই আঙ্গিকই আপনাকে বুঝতে হবে। আমি বলছি যে ওয়ার্ল্ড সিস্টেম থিওরি দিয়ে আমি এই সম্পর্কটাকে বুঝবো, বোঝার চেষ্টা করব। তো আমরা এখন একটু জানার চেষ্টা করি যে এই ওয়ার্ল্ড সিস্টেম থিওরিটা কি। এটা ইনিশিয়েটর হচ্ছেন ইমানুয়েল ওলাস্টিন। 1970 সালে আমেরিকান সোসিওলজিস্ট and economic and as well as historian, তিনি এই থিওরিটা ইনিশিয়েট করেন। 1974 সালে এটাকে একটা পূর্ণাঙ্গ রূপ দান করেন এই থিওরিটা। এই থিওরিতে আমরা কি দেখতে পাই? এই থিওরিতে আমরা দেখতে পাই বিশ্বটা তিনটি ভাগে বিভক্ত। কয়টি ভাগে? একটি হচ্ছে কোর কান্ট্রিজ, আরেকটি হচ্ছে সেমি পেরিফেরিয়াল কান্ট্রিজ, আর আরেকটি হচ্ছে পেরিফেরিয়াল কান্ট্রিজ। So core countries, what is the feature of the core countries? Core countries হচ্ছে যে তারা হচ্ছে অর্থনৈতিকভাবে টেকনোলজির দিকে অনেক অ্যাডভান্স, লাইক যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইউকে। সেকেন্ড হচ্ছে সেমি পেরিফেরিয়াল কান্ট্রিজ, তাদের কিন্তু আপনার এর পরের অবস্থান, তাদের মধ্যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে এবং তারা কোর এবং পেরিফেরিয়াল কান্ট্রিজ মাঝামাঝি জায়গায় তারা একটা অবস্থান। আরেকটা হচ্ছে পেরিফেরিয়াল কান্ট্রিজ, যারা these are less developed nations with weak state institution, যে রাষ্ট্রগুলোতে আমরা যেটিকে বলি উন্নয়নশীল রাষ্ট্র এবং তাদের পলিটিক্যাল ইনস্টিটিউশন, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো অত্যন্ত দুর্বল। তাহলে এই যে কোর সেমি পেরিফেরিয়াল কান্ট্রিজ, পেরিফেরিয়াল কান্ট্রিজ অলওয়েজ এই কোর কান্ট্রিজ এই পেরিফেরিয়াল কান্ট্রিজকে তার লেবার মার্কেটকে এক্সপ্লয়েট করে। অলওয়েজ এই কোর কান্ট্রি পেরিফেরিয়াল কান্ট্রি যে কাঁচামাল, সেই কাঁচামালের যে যোগান এই উন্নয়নশীল দেশগুলো দেয়, শ্রমের যে যোগান দেয়, তার উপর সে ডমিনেন্ট বজায় রাখতে চায়। এই থিওরির মূল উদ্দেশ্য এটা। পাশাপাশি সেমি পেরিফেরিয়াল কান্ট্রিজও কিন্তু এই কোর কান্ট্রি তার ডমিনেন্স, তার স্ট্র্যাটেজিক ইনফ্লুয়েন্স এগুলো বজায় রাখে। আমি আরেকটু স্পষ্ট করবার জন্য আমি একটি ম্যাপ তৈরি করেছি। এই ম্যাপটি আমি একটু দেখাতে চাই। দেখা যায়? আমি একটি ম্যাপ ড্র করেছি, ক্লিয়ার হচ্ছে না কেন? এখানে কোর কান্ট্রি, সেমি পেরিফেরিয়াল কান্ট্রি এন্ড পেরিফেরি কান্ট্রি। এই কোর কান্ট্রি
পারপাস কিন্তু সেমি পেরিফেরিয়াল কান্ট্রি অনেক সময় সার্ভ করে টু ডমিনেট পেরিফেরি কান্ট্রি। তো আপনি যদি উদাহরণ হিসেবে আমি দেখতে চাই যে কোর কান্ট্রি হিসেবে আমি যদি ইউএস কে ধরি, সেমি পেরিফেরি হিসেবে আমি ইসরায়েলকে ধরি, তার অর্থনৈতিক ইকোনমিক অ্যাডভান্সমেন্ট, এবং পেরিফেরি কান্ট্রি হিসেবে যদি আমি ধরি সেগুলো বাংলাদেশ, তাহলে আবার কোন কোন সময় সেমি পেরিফেরিও আরেক সেমি পেরিফেরি কান্ট্রির উপর তার লেবার সিস্টেম, তার ন্যাচারাল রিসোর্সের উপর কর্তৃত্ব বজায় রাখবার জন্য সে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে, যেটা ইসরায়েল একটি সেমি পেরিফেরি কান্ট্রি হিসেবে ইরান আরেকটি সেমি পেরিফেরি কান্ট্রির উপর সে তার ডমিনেন্সকে, তার প্রভাবকে, তার যে রাষ্ট্রীয় শক্তিকে থাকবার জন্য সে যুক্তরাষ্ট্র এবং আজাদ পশ্চিমা রাষ্ট্রের সহযোগিতা সে করবার চেষ্টা করছে। তো এটি ছিল আমার থিওরির উপর আলোচনা। এখন এই থিওরিটা ইমপ্লিকেশন কিভাবে করবে, অ্যাপ্লিকেশন কিভাবে আমরা করব মিডিল ইস্ট ক্রাইসিস। আচ্ছা, আবার দিচ্ছি। আমরা যেহেতু বলেছি যে আমরা ওয়ার্ল্ড সিস্টেম থিওরির আলোকে এই মিডল ইস্ট ক্রাইসিসটাকে বোঝার চেষ্টা করব, সেখানে আমরা দেখতে পাচ্ছি মিডল ইস্টের যে কান্ট্রিগুলো আছে তার পজিশন ইন দ্য গ্লোবাল হায়ারার্কি ক্যান বি অ্যানালাইজড ইউজিং ওয়ার্ল্ড সিস্টেম থিওরি। যে এই মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো আছে, বাহরাইন, ইরান, ইরাক, কাতার, ইউএই, সৌদি আরবিয়া, এগুলা কোন কোন রাষ্ট্র পেরিফেরিয়াল কান্ট্রি, কোন কোন রাষ্ট্র সেমি পেরিফেরিয়াল কান্ট্রি। দ্বিতীয় হচ্ছে যে এই পেরিফেরিয়াল এবং এই সেমি পেরিফেরিয়াল কান্ট্রিগুলো যেহেতু মধ্যপ্রাচ্য এই ওয়ার্ল্ড সিস্টেম থিওরির আলোকে পেরিফেরি এবং সেমি পেরিফেরিয়াল স্ট্যাটাসের মধ্যে আছে, তাদের সার্বক্ষণিক একটা এক্সটার্নাল বাইরে থেকে ইন্টারভেনশন করার সুযোগ সবাই যুগে যুগে চালিয়ে যাচ্ছে। আমরা কি দেখতে পেলাম ইন্টারভেনশনের ক্ষেত্রে 1920 সালের কথা মনে করেন, অটোমান এম্পায়ার ছিল একটা বিষয়। সেই অটোমান এম্পায়ার যেহেতু একটা একক ইউনিফাইড একটা শক্তি, সেই শক্তিকে কিভাবে ব্রিটিশদের সহযোগিতায় কিভাবে এটাকে থেকে আরব জাতীয়তাবাদের নামে নতুন রাষ্ট্র তৈরি করে আপনার রাষ্ট্রকে শেষ করা হবে। তো এমনি ভাবে আমি বেশি উদাহরণ দিতে চাই না, কারণ আমার একটা গোল আছে, গোলের কারণে। তো এই রাষ্ট্রগুলোতে যখন এক্সটার্নাল ইন্টারভেনশন হয়, আদার রাষ্ট্রগুলো যখন সেখানে হামলে পড়ে, সেখানে তারা অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে চায়, তারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চায়, তার সোশ্যাল সিস্টেমকে আদার শক্তিগুলো যখন ইন্টারভেন করতে চায়, তখন এই পেরিফেরি সেমি পেরিফেরিয়াল কান্ট্রি থেকে আমরা রেসিস্টেন্স মুভমেন্ট দেখি। এই রেসিস্টেন্স মুভমেন্ট in the region can be viewed as an anti-systematic response to the inequalities imposed by the world system. যখন এই প্রতিবাদী মানুষ ফেটে ওঠে, মানুষ যখন অস্ত্র ধরে নেয় এই পুর কান্ট্রিগুলোর ইন্টারভেনশন থেকে বাঁচার জন্য, এটাকে সিরিয়াসলি মোকাবেলা করার জন্য এই ওয়ার্ল্ড সিস্টেম এই আপনার জিনিসটাকে এলাও। রাজনীতিতে কি বুঝতে পেরেছেন? যখন আপনি বলবেন যে না, আমি আমার স্বাধীনতা চাই, আমার প্যালেস্টাইন আমার ভূমি, এখানে যুগ যুগ ধরে আমি বসবাস করছি, আমি আমার স্বাধীনতার জন্য লড়ব, তখন এই ওয়ার্ল্ড সিস্টেম থিওরি বলছে যে এই রেসিস্টেন্স হলো থ্রেট, এই থ্রেটকে যে কোনো ভাবে উপরে ফেলতে হবে। এখন এই থ্রেট, এই রেসিস্টেন্স যেই দেখাবে, আপনি বাংলাদেশেও দেখান, আপনাকেও কিন্তু সে উপরে ফেলতে চাবে, উপরে ফেলতে চেয়েছে। আমি এটাকে এই কাছে আপনাকে বিলাপ। তো বাংলাদেশের পজিশন, আমি যেটা বলছি যে বাংলাদেশের পজিশনটা কি এই ওয়ার্ল্ড সিস্টেম। বাংলাদেশে হচ্ছে পেরিফেরিয়াল কান্ট্রি, ইন্ডিয়া হচ্ছে সেমি পেরিফেরিয়াল কান্ট্রি, আর ইসরায়েল হচ্ছে
আরেকটি সেমি পেরিফেরিয়াল কান্ট্রি। এই জিনিসগুলো আপনি যদি মাথায় না রাখেন আমার আলোচনাটা বুঝতে আপনাদের কঠিন হবে। সেমি পেরিফেরিয়াল কান্ট্রি ইন্ডিয়া, ইসরায়েল আর বাংলাদেশ হচ্ছে পেরিফেরিয়াল কান্ট্রি। এটা মনে রাখবেন। আমি এখন অন্য আলোচনার দিকে ঢুকছি, ঢুকার পরে আপনি ডট মিলাতে থাকবেন যে আমরা আমাদের সিকিউরিটি ব্যবস্থা কি করতে পারি। তো হোয়াট ইজ মিডল ইস্ট? মিডল ইস্ট আমরা যদি মানে এক কথায় বুঝি আমরা মনে করি যে আরব কান্ট্রি, যারা আরবি ভাষায় কথা বলে, কিন্তু না, আপনার এটা নর্থ আফ্রিকা পর্যন্ত বিস্তৃত মিডল ইস্টে। এবং আপনার অটোমান এম্পায়ারের আন্ডারে যে ভূমিটা ছিল, এই ভূমিটা পুরোটাই কিন্তু মধ্যপ্রাচ্যের অংশ। তাহলে সেখানে আমরা কোন কোন রাষ্ট্রগুলোকে পাই? সেই রাষ্ট্রগুলো হচ্ছে মিডল ইস্টের রাষ্ট্র বাহরাইন, ইজিপ্ট, ইরান, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, the Palestinian territories, Qatar, Saudi Arabia, Syria, United Arab Emirates, Yemen, and most countries have Arabic-speaking majorities, except for Iran and Israel, where the national language are Persian, and Iran language is also Persian, এবং ইসরায়েল language is Hebrew. এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। এবং আমি যেটা বলছিলাম যে অটোমান এম্পায়ারের অধীনে যা ছিল, তারকি মরক্কো, আলজেরিয়া, লিবিয়া, তিউনিসিয়া পর্যন্ত মধ্যপ্রাচ্য হিসাবে বিভিন্ন ম্যাপে দেখে দিয়েছে। তাহলে মধ্যপ্রাচ্যের যে ম্যাপটা শুধু আপনার কয়েকটি বাহারান, আরব আমিরাত, ওই কান্ট্রি না, বা শুধু প্যালেস্টাইন না, এটাকে আপনার অনেক দৃষ্টি দিয়ে দেখতে হবে। প্যালেস্টাইন ক্রাইসিস এন্ড জায়নিস্ট এজেন্ডা, এই ব্যাপারে আপনারা অনেক জানেন। আমি খুব শর্ট আকারে কিছু কথা বলবো। সেটি হচ্ছে যে আমরা জানি যে Theodor Herzl is the key philosopher behind this Zionist movement. সে 1897 সালে প্রথম জায়নিস্ট কংগ্রেস লিখেছিল সুইজারল্যান্ডে, এবং সেখানে ওয়ার্ল্ড জায়নিস্ট অর্গানাইজেশন সেখানে ঘোষণা করে এবং এটাকে ওয়ার্ল্ড জায়নিস্ট মুভমেন্ট হিসেবে তখন থেকে প্রোফাইল করা হয়। এটা ছিল একটা হিস্টোরিক্যাল ঘটনা। এবং এই ওয়ার্ল্ড জায়নিস্ট কংগ্রেস থেকে আমরা কি দেখতে পাই? তারা বলছেন দ্য কংগ্রেস অলসো ইস্যুড দ্য বেসেল প্রোগ্রাম which not only called for the establishment of a Jewish home in Palestine but specified the tactic to achieve the goal. ওই কংগ্রেসে তারা বলছে যে প্যালেস্টাইনের ভূমিতে আমরা একটি জুইশ আবাসস্থল চাই। সেই চাওয়া, সেই আবেদন থেকে তারা বন্ধ হয়ে যায়। কিভাবে এই আবাস ভূমিটি তৈরি হবে, সেই তৈরির অ্যাচিভমেন্টের গোল সেখানে সেই কংগ্রেসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। এটি এজন্য আমাদেরকে বুঝতে হবে, যখন দার্শনিক কোন লোক কোন রেটরিক, কোন বায়ান আপনার সামনে নিয়ে আসে, এটা যদি আপনি প্রাইমারি লেভেলে আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে ওই প্যালেস্টাইনের মতনই আপনার ভূমি কিন্তু আপনি হারাবেন। বর্তমানে আমাদের এই সাবকন্টিনেন্টেও কিন্তু বিভিন্ন ধরনের বায়ান শুরু হয়েছে। প্রায় 100 বছর আগে 1925 সালে বিনায়ক দামোদর সাভারকর হিন্দুত্ব হো ইজ হিন্দু ওই বই লিখেছেন 1925 সালে। কিন্তু তার বইয়ের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভের আদলে আজকে এই দক্ষিণ এশিয়ায় একটি একক আফগানিস্তান থেকে শুরু করে মিয়ানমার পর্যন্ত একটি অখণ্ড ভারত প্রতিষ্ঠার স্বপ্ন, যে 1925 সালে যে ন্যারেটিভ শুরু হয়েছিল, তার বাস্তবায়ন কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। আমি এই জন্য বলছি যে একজন জার্নালিস্ট, একজন ফিলোসফার থিওডর হার্জেল এটাকে প্রথম বায়ান হিসেবে নিয়ে আসেন 1897 সালে। আর আজকে কত বছর পরে তার সেই যে স্বপ্ন,
যে একটি আবাদ ভূমি, যে আবাদ ভূমিতে আরব কোন মুসলিমের কোন অস্তিত্ব নাই। আজকে ফিলিস্তিনের মানুষের কান্নার আওয়াজ সারা পৃথিবীতে বন্ধ, আমরা জানি না সেখানে কি হচ্ছে। সুতরাং বাংলাদেশের সিকিউরিটিকে আপনি এনশিওর করতে হলে আপনাকে কোন সব পাওয়ার, কোন পপুলার সোশ্যাল মিডিয়ার কোন লোক যার কথা আপনার শুনতে খুব পাগল পারা হয়ে যান, সে যখন একটা বয়ান দেয়, বয়ানটাকে একাডেমিক লোক হিসাবে একাডেমিক আয়নায় বাংলাদেশের নিরাপত্তার বিরুদ্ধে আপনাকে বিশ্লেষণ করতে হবে, পাবলিক স্পিয়ারে এই আলোচনাটা নিয়ে আসতে হবে। যদিও এটা আমার সাবজেক্ট না হলো ভাই, তারপরে একটু বলে নিলাম আর কি কথাটা, যেহেতু মনে পড়লো। প্যালেস্টাইন ক্রাইসিস জায়নিস্ট এজেন্ডা, আপনারা এই বিষয়ে অনেক জানেন যে বেলফোর ডিক্লারেশনটা একটা ব্রিটিশ কর্তৃক, এটাই একটা লেজিটিমেট একটা ঘোষণা প্যালেস্টাইন রাষ্ট্র গড়বার জন্য। এবং সেখানে তারা বলছে হিজ ম্যাজেস্টিস গভর্নমেন্ট ভিউ উইথ এ ফেভার দ্য এস্টাবলিশমেন্ট ইন প্যালেস্টাইন অফ এ নেশন হোম ফর দ্য জিউস পিপল। এই বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে প্যালেস্টাইনের ভূমিতে জুইসদের জন্য একটি আবার ভূমির একটা ডিক্লারেশন আসে আপনার ব্রিটিশদের কাছে। তার উদ্দেশ্য হচ্ছে সে কোর কান্ট্রি, তার পেরিফেরি এবং সেমি পেরিফেরি কান্ট্রির লেবার দরকার, তার ওয়েল দরকার। আমি প্রথমেই বলছি তার এই নিয়ন্ত্রণ বজায় রাখবার জন্য সে সবসময় তার সরাসরি বিরুদ্ধে যেতে পারবে না। সে তখন একটি নতুন রাষ্ট্রই সেখানে তৈরি করবার জন্য সে এই বেলফোর ডিক্লারেশন দিল। এই ডিক্লারেশনের পরে জুইশ কমিউনিটির মধ্যে একটা স্লোগান হলো কনকোয়েস্ট অফ ল্যান্ড refers to the need the Zionists failed to make their imprint on the land of Palestine by taming the wilderness through settlement activity. তারা একটা স্ট্র্যাটেজি নিল যে জমি দখল করো, যেভাবে হোক, কিনে হোক, ওইখানে কাজ করে হোক, এই ফিলিস্তিন প্যালেস্টাইন ভূমির জমিকে দখল করো। এবং তারা সেটা করতে সক্ষম হলেন। আমি এই আলোচনা শর্ট করছি, আমি ইরানে যাব। তো প্যালেস্টাইন ভার্সেস ইসরায়েলের যে উত্তেজনা, এই উত্তেজনাটা আমরা কখন দেখি, এটা প্রথমেই শুরু হয় 1920 থেকে 1930 মধ্যে। এবং আমরা দেখতে পাই যে from 1931 থেকে 1935 the Jewish population of Palestine rose from, আপনারা দেখতে পাচ্ছেন, 175 থেকে অলমোস্ট কত 1 2 3 4 লাখের মতো লোক বেড়ে গিয়েছিল। এবং in other words it grew from 17% to 31% of the total population এই ল্যান্ড গ্রেবিং এর মাধ্যমে। এই যে ল্যান্ড গ্রেবিং এবং পপুলেশন আসছিল, তখন কিন্তু এই টেনশন, উত্তেজনা ছড়িয়ে পড়লো, যার ফলশ্রুতিতে আমরা বেশ কয়েকটি যুদ্ধ দেখলাম এই 31 সালের পর থেকে। এবং এই যুদ্ধের পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ইউনাইটেড নেশন হলো, সেই ইউনাইটেড নেশন কিন্তু তাদেরকে আরেকটি স্বীকৃতি দিয়ে তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা বা জুইশ রাষ্ট্র প্রতিষ্ঠা একটা সম্পূর্ণ সুযোগ কিন্তু তাদেরকে করে দিল। তো এই ইতিহাসগুলো আপনারা জানেন। এবং তার পরিপ্রেক্ষিতে যখন প্যালেস্টাইনের জনগণ পেরিফেরি এবং সেমি পেরিফেরি দুটার মধ্যবর্তী জায়গায় অবস্থান করছিল, তারা যখন বুঝতে পারল তাদের অস্তিত্ব হুমকির মুখে, তখন সে রেসিস্টেন্স করল যে আমি তোমার এই সিদ্ধান্ত মানি না। তারা অস্ত্র হাতে নিল, তাদের বিভিন্ন গ্রুপ হলো। সেখানে আমরা 1936 সালে যুদ্ধ দেখলাম, 1967 সালে যুদ্ধ দেখলাম, 1947 49 সালেও আমরা দেখলাম, 1973 সালে দেখলাম, এবং লেটেস্ট এই 2 বছর ধরে এই রেসিস্টেন্স কিন্তু চলছে। এবং ওয়ার সিস্টেম থিওরির আলোকে এই রেসিস্টেন্সকে, এই তাদের এই প্রতিবাদের ভাষাকে স্থিমিত করে দেওয়ার জন্য কোর কান্ট্রিগুলো উঠে পড়ে লেগেছে। কথাটা কি বোঝা গেল? আমি ওয়ার সিস্টেম থিওরির
এখন প্রশ্ন হচ্ছে যে এতক্ষণ ব্রিটিশ বললেন, তাহলে ইউএস এর কথা তো বলছেন না। তো ইউএসও এই আপনার ব্রিটিশদের পরপরই ইউএসও সেখানে ইন্টারেস্ট শো করলো এবং তারাও বুঝতে পারলো যে আমি এজ এ কোর কান্ট্রি হিসাবে আমার সেমি পেরিফেরিয়াল কান্ট্রির অয়েল লাগবে, তাদের লেভেল লাগবে, সুতরাং আমাকেও আমার স্ট্র্যাটেজিক পয়েন্টে আমাকে সেখানে অবস্থান করতে হবে। তো 6টি উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্র আপনার মধ্যপ্রাচ্যের রাজনীতিতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সে সংযুক্ত হওয়ার চেষ্টা চালায়। To prevent the expansion of Soviet influence into the region. প্রথম উদ্দেশ্য হচ্ছে সোভিয়েত মধ্যপ্রাচ্যে যাতে সোভিয়েত ইউনিয়নের কোনো প্রভাব না থাকে, এই প্রভাবকে বাধাগ্রস্ত করবার জন্য যুক্তরাষ্ট্র খুব তোড়জোড় শুরু করলো যে তাকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রাসঙ্গিক করতে হবে, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সম্পৃক্ত হতে হবে। 2 নম্বর হচ্ছে to ensure Western access to oil. পশ্চিমা রাষ্ট্রগুলো যাতে কোনো বিনা বাধায় মধ্যপ্রাচ্যের যে 65% যে অয়েল সম্পদ, প্রাকৃতিক সম্পদ, সেই সম্পদে যাতে বিনা বাধায় প্রবেশ করতে পারে, সেজন্য সে যুক্তরাষ্ট্র একটি কোর কান্ট্রি হিসাবে সে মধ্যপ্রাচ্যের পেরিফেরিয়াল কান্ট্রি, সেমি পেরিফেরিয়াল কান্ট্রিতে সংযুক্ত, সম্পৃক্ত এবং তার উপস্থিতি জানান দিতে থাকে। Number 3, to preserve the independence and territorial integrity of the Israel. 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে ইসরায়েল যে একটা স্বপ্নভূমি তার জুইশ কমিউনিটির জন্য করছে, তার যে নিরাপত্তা, তার নিরাপত্তা বলয়কে এনশিওর করবার জন্য যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সম্পৃক্ত হলো, সম্পৃক্ত হচ্ছে, সম্পৃক্ত হবে। 4 নম্বর হচ্ছে to ensure the peaceful resolution of conflicts and the maintenance of the regional balance of power. 4 নম্বর উদ্দেশ্য হলো যে তারা যদি মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্রগুলোর মধ্যে একে অপরের কোনো ঝগড়াঝাটি হয়, একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রকে দখল করে নিতে চায়, সেই জায়গায় তারা ব্যালেন্সিং পাওয়ার হিসেবে যাতে একটা মূল্যকরা করতে পারে, সেই জন্য কিন্তু তারা সেখানে এঙ্গেজ হলো। আমরা দেখেছি যে ইরাক যখন কুয়েত দখল করলো, তখন কুয়েতকে সমর্থন করে সাদ্দাম সরকারকে কিন্তু পতন ঘটিয়েছিল যুক্তরাষ্ট্র। এটাকে তারা বলছে যে তারা মধ্যপ্রাচ্যে একটি শক্তি যাতে আরেকটি শক্তির উপর ডমিনেন্স না করতে পারে, শুধু আমি ডমিনেন্স করবো কোন কান্ট্রি হিসাবে, আমারই সেই অধিকার, সেই অধিকার থেকে সে সেখানে কিছু ইনভলভ হচ্ছে, ইনভলভ হবে এবং ইনভলভ হতে থাকবে। 5 নম্বর হচ্ছে to ensure the political stability in the region. মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে যাতে অনেক কেওয়াস কিন্তু সে চায় যে এরকম স্টেবিলিটি থাকে। আমার দরকার হলে আমি স্টেবিলিটি নাও রাখতে পারি, কিন্তু আমার চয়েস অনুযায়ী সেটা স্টেবিলিটি থাকে। যেমন সৌদি আরবের কোনো ধরনের গণতন্ত্র নেই, তো সেই রাষ্ট্রে মানুষ যাতে কথা না বলতে পারে, সেখানে কিন্তু সেই স্টেবিলিটি রক্ষা করছে। একদিকে স্টেবিলিটি রক্ষা করছে, আর ইরানে যাতে রেজিম চেঞ্জ হয় সেই ব্যবস্থার সাথেও কিন্তু সে আছে। মানে তার একটা এক ধরনের যে ডমিনেন্সি, তার স্ট্র্যাটেজিক যে অবস্থা, সেই অবস্থা নিশ্চিত করার জন্য সে বলতে পারছে সে ইনভলভ হচ্ছে, ইনভলভ হবে। এবং নাম্বার 6 আরো কারণ থাকতে পারে, আমি যেটা চিন্তা করে বের করেছি আর কি, টু প্রটেক্ট দ্য সি লেগস লাইনস অফ কমিউনিকেশন এন্ড দ্য লাইন কানেক্টিং দ্য ইউএস এন্ড ইউরোপ উইথ এশিয়া। তার একবারে 6 নম্বর ইয়েতে হচ্ছে যে আপনারা জানেন যে বিশ্বের ব্যবসা বাণিজ্যের সিংহভাগই কিন্তু সি লাইনে হয়, সামুদ্রিক পথে হয়। সেই সামুদ্রিক পথে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বা পশ্চিমা বিশ্ব ব্যবসা বাণিজ্য করতে যাতে কোনো বাধাপ্রাপ্ত না হয়, বিশেষ করে সুয়েজ ক্যানাল থেকে শুরু করে হরমুজ প্রণালী, এই জায়গাগুলোতে যাতে সে বিনা বাধায় সেই সি লাইনটাকে ইউজ করতে পারে, তার কমিউনিকেশন হাবটাকে এনশিওর করতে পারে, সেজন্য সে মধ্যপ্রাচ্যে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি সব জায়গায় সে কোর কান্ট্রি হিসেবে ভূমিকা রাখছে। শুধু তাই নয়, এখন তো এয়ারে যদি যান আপনি আফ্রিকায় যান বা ইউরোপে যান বা আপনি যদি নর্থ আমেরিকায় যান, আমরা কোথায় হাব হিসেবে ইউজ করি জায়গা
ইউএই, কাতার, সংযুক্ত আরব আমিরাত, অনেক সময় সৌদি আরবিয়া, দাম্মাম, এই এয়ারপোর্টগুলো তো আমরা ইউজ করি। এটা বিশ্ব যোগাযোগ ব্যবস্থা একটা হাব হয়েছে এয়ারে, যে কোনো ভাবে। তো এই জায়গায় তো তার নিয়ন্ত্রণ লাগবে, এই জায়গায় তো তার উপস্থিতি লাগবে, যার কারণে এই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আপনার যুক্তরাষ্ট্র ইনভলভ। আমার কয় মিনিট সময় আছে? 10 মিনিট। আমি আসলে কোশ্চেন অ্যান্সার সেশন মানে কথা যদি বলতাম তাহলে মানে আরো ইন্টারেক্টিভ হতো। আমি শেষ করি তাহলে ঈশ্বরকে আলহামদুলিল্লাহ পড়ছে, ঈশ্বরের মন ভালো হয়েছে, সবার আগে পড়ছে, এবার নর্মাল হয়েছে। 24 পর্যন্ত প্রায় 12 দিনের একটা যুদ্ধ হলো। এখানে ইসরায়েল এয়ার স্ট্রাইক করলো ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে, এবং ইরান তার মিসাইল দিয়ে তার রেসপন্স। এবং আমরা যেটা দেখতে পাই, এটা এই যুদ্ধের একটা সিগনিফিকেন্স হচ্ছে এটা একটি লং স্ট্যান্ডিং দীর্ঘমেয়াদী যুদ্ধের পথের একটা নিরূপণ করেছে। এই যুদ্ধ কিন্তু শেষ হয়নি, এবং এই যুদ্ধ যে বিশ্ব ওয়ার্ল্ড সিস্টেম, বিশ্ব ব্যবস্থা একটা স্টেবিলিটির ক্ষেত্রে, স্থিতিশীলতার ক্ষেত্রে এক ধরনের অস্থিরতা তৈরি করেছে এই যুদ্ধ। আমরা জানি ব্যাকগ্রাউন্ড অফ দা ইরান-ইসরায়েল রিলেশন, যে 1979 এ ইরানিয়ান যে রেভলিউশন হয়েছে, সেই ইরানিয়ান রেভলিউশন হওয়ার পর থেকে যে সরকারের মানে রিলিজিয়াসলি ইসরায়েলের সাথে ইরানের সম্পর্ক ডিটারিওরেট করে, যেহেতু সেখানে একটা থিওলজির উপর বেস করে একটা রাষ্ট্র বা রেভলিউশন হয়ে রাষ্ট্র গঠন হচ্ছিল। আরেকটা ইসরায়েল এবং ইরানের একটা ডিনামিক্স হচ্ছে যে ইরান একটা পারমাণবিক শক্তি হতে চাচ্ছে, যেটা পশ্চিম বিশ্ব এবং ইসরায়েল কোনোভাবে মেনে নিতে পারছে না। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ইরান এবং ইসরায়েলের এই যে ঘটনাটি ঘটল কেন ঘটল? একটা তো কোর কান্ট্রি পলিটিক্স আছে, পেরিফেরি এবং সেমি পেরিফেরিয়াল কান্ট্রি। ইমিডিয়েট যে কারণটা সেটা হচ্ছে যে রেজিম চেঞ্জ। ইরান এমন একটি জিওগ্রাফিক্যাল লোকেশনে আছে, সেখানে ফিজিক্যালি গিয়ে সেখানে যুদ্ধ করে দখল করা ভেরি ডিফিকাল্ট। এবং ইরানের যে আপনার প্রস্তুতি তার রাষ্ট্রকে রক্ষার জন্য, তার যে মনোবৃত্তি এতে থিওলজিক্যাল রাষ্ট্র হিসেবে এখানে ভেরি ডিফিকাল্ট আরেকটি রাষ্ট্র দখল করা। এবং সে টেকনিক দিল যে এই রেজিমটাকে যদি চেঞ্জ করা যায়, একটা হাসিনা মার্কা একটা যদি সরকার সেখানে প্রতিষ্ঠা করা যায়, তাহলে অন্তত 17 বছর আমরা সেখানে আমাদের ডমিনেন্সকে আমরা এক্সিস্ট করতে পারবো, ডমিনেন্স থাকতে পারবো। তখন তারা কি করলো, যে হাসিনার মতন, যে শেখ হাসিনার মতন যে ডিসপেন্সার আছে, তারা সেখানে বিমান বাহিনী, পুলিশ বাহিনী থেকে লোক রিক্রুট করলো, মানুষ রিক্রুট করলো। আমরা কি দেখেছি, ড্রোন পর্যন্ত ইরানের মধ্যেই বানিয়ে সেখানেই অ্যাটাক করা হয়েছে, যে কভার্ড অ্যাকশন চালানো হয়েছে, অ্যাসাসিনেশন করা হয়েছে। সেখানে ইসরায়েলের লোক গিয়ে করেনি, ইরানের লোকেরাই কিন্তু সেই কাজগুলো করেছে। তাদের উদ্দেশ্য ছিল যে সেখানে একটা হামলা করে একটা পরিবেশ তৈরি করা, এখানে এয়ার দিয়ে অ্যাটাক করে ওই সরকারকে পরিবর্তন করে দেয়। এটা ছিল একটা বড় উদ্দেশ্য। দুই নম্বর উদ্দেশ্য ছিল অবস্ট্রাকশন অফ ইরানিয়ান ইউরেনিয়াম এনরিচমেন্ট। ইরান যে একটি পারমাণবিক শক্তি হয়ে উঠবার চেষ্টা করছে, সেই যাত্রাটাকে বাধাগ্রস্ত করে। আর তিন নম্বর হচ্ছে এনশিওর দ্য ডাইরেক্ট ইনভলভমেন্ট in the fight against Iran. Ensure direct involvement of US. US চাতে ইরানের সাথে ডাইরেক্ট ফাইটিং এ আসে, সেটাকে এনশিওর করবার জন্য সে এই যুদ্ধে যায়। কারণ যখন ইসরায়েল হামলা করে পর্যদস্ত হয়েছে, তখন এজ এ এলাই কান্ট্রি হিসাবে, কোর কান্ট্রি হিসাবে তার দায়িত্ব হয়ে যায় ইসরায়েলকে রক্ষা করা। সেই দায়িত্বের খাতিরেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প চাননি যে এই যুদ্ধে তিনি জড়ান, কারণ তার একটি যুদ্ধের ফ্রন্ট হচ্ছে ইউক্রেন এন্ড রাশিয়া, তার আরেকটি ফ্রন্ট মানে হচ্ছে যে চায়নার যে ইমার্জেন্স, এই বিটুইন একটা টাইম মিডল ইস্টে আরেকটি ফ্রন্ট খুললে তার এই অর্থের ব্যয়বরাদ তাকেই বহন করতে হবে, তারা চাচ্ছিলেন না। বাট ইসরায়েল এটাকে এনশিওর করার জন্য হামলা করে। আমার যে বিশ্লেষণ এবং ডাইভার্টেড পিপলস পারসেপশন টু ফিলিস্তিনের যে একটা মানবিক বিপর্যয় ঘটছে,
ফিলিস্তিন যে আমাদের হৃদয় থেকে মুছে দেওয়ার জন্য, আমাদের চিন্তা চেতনাকে ফিলিস্তিনের জনগণ থেকে সরিয়ে দেওয়ার জন্য এই হামলাটি করা। একটু ভাবুন তো, ইরান ইসরায়েল যুদ্ধের সময় আপনারা কি ফিলিস্তিনের কথা ভেবেছিলেন যে মানুষগুলো না খেয়ে আছে? তখনও সেখানে হামলা হয়েছে, প্রতিদিন 70, 80, 90, 100 জন পর্যন্ত লোক সেখানে মারা গিয়েছে। সেখানে ত্রাণ কর্মীরা যখন ত্রাণ নিয়ে গিয়েছে, সে ত্রাণ কর্মীদের উপর হামলা করা হয়েছে। গাধা দিয়ে যে ত্রাণটা সরবরাহ করা হতো, সেই গাধাকে গুলি করে মারা হয়েছে, মেরে ফেলে দেওয়া হয়েছে। এগুলো কি আমরা ভেবেছি ইরানের যুদ্ধের পরে? আমরা কিন্তু এখন আলোচনা করছি ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে। প্যালেস্টাইনকে আমরা ভুলে যাচ্ছি। এই ভুলে যাবার জন্যই সেখানে এই যুদ্ধটি করা হয়েছে। এখানে মিলিটারি স্ট্র্যাটেজি যদি আপনি বলেন, প্যালেস্টাইন ডিফেন্স করেছে বেশিরভাগ এয়ার স্ট্রাইক করার জন্য কি ফ্যাসিলিটিস অন ইরান, আর ইরান রেসপন্স করেছে তার ব্যালিস্টিক মিসাইল দিয়ে। আর আমি মনে করি এটি সিগনিফিকেন্ট, আপনাদের যারা এখানে ইমার্জিং বিষয়টা আপনাদের জানবার বা বুঝবার দরকার যে এই যুদ্ধেই প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব হাইলি ব্যবহার করা হয়েছে। কিভাবে করা হয়েছে? দুই পক্ষ থেকেই হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে আগে যেমন তারা ড্রোন পাঠাতো, ম্যানুয়ালি সেই ভিডিওগুলো কালেক্ট করে তারা এই ভিডিও ভিত্তিতে তারা অ্যানালাইসিস করতেন ম্যানুয়ালি। এখন না, সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যালগরিদম সেখানে ড্রোনের মধ্যে স্থাপন করে দিয়ে রিয়েল টাইমে সেখানে সে তার ইন্টেলিজেন্সকে অ্যানালাইসিস করে সাথে সাথে সে ডিসিশন নিয়ে রাইট পয়েন্টে সে অ্যাটাক করছে। এই যুদ্ধের যে ডাইনামিক, এটাকে আমরা সিকিউরিটি অ্যানালিস্টরা বলি অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, সিকিউরিটি অ্যানালিস্টরা আমরা বলি হাইব্রিড ওয়ারফেয়ার। আমি হাইব্রিড ওয়ারফেয়ার নিয়ে থিসিস করেছি, আমি এটাকে হাইব্রিড ওয়ারফেয়ার বলি। কনভেনশনাল টেকনিকের সাথে যখন টেকনোলজির ব্যবহার হয় তখন এটা হাইব্রিড ওয়ারফেয়ার। সুতরাং বাংলাদেশের আসপেক্টে এই হাইব্রিড ওয়ারফেয়ারের যে থ্রেট আমাদের সামনে আসছে, আগামী দিনে আপনাকে টাটা সায়েন্টিস্ট হতে হবে, কোডিং জানতে হবে, শুধু ইসলামিক স্টাডিজ, সোশিওলজি এগুলা নরমাল পড়াশোনা দিয়ে রাষ্ট্রপতি দিয়ে রাখতে পারবেন। এই আলোচনা করে আসছি, আপনাকে পাশাপাশি রাষ্ট্রের জন্য তৈরি হতে হবে। তো এই ইরান ইম্প্যাক্টটা কি হলো? সেখানে তেলের দাম তো স্বাভাবিকভাবেই বাড়বে, আমি এই আলোচনা করি না, আপনারা জানেন। তো আমি যেটা বলছিলাম যে আমি অ্যানালাইসিস করে ফেলেছি যে এটা একটা হাইব্রিড ওয়ারফেয়ার ছিল এবং এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিপেন্ডেন্ট ওয়ার ছিল এবং ইসরায়েল সাকসেস হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করার মাধ্যমে। ইরান আবার অন্যদিকে সাকসেস হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে। সে কিছু ফেক ভিডিও বানিয়েছে, বানিয়ে সারা দুনিয়া একটা জনমত তৈরি করেছে যে হ্যাঁ, ইরান কিন্তু একটা রাষ্ট্র হিসেবে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের সাথে কেউ পারবে না। যার কারণে একটা ওয়েস্টার্ন পলিটিশিয়ানদের মনোযোগতে ইরান কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারে তারা কিন্তু একটা প্রভাব বিস্তার করেছে, যেটা রিসেন্ট অ্যানালাইসিস বেরিয়ে আসে। এবং এই যুদ্ধের মাধ্যমে ইরানের যে যুদ্ধের ক্যাপাসিটি কতটুকু আছে সেটা সে নিরূপণ করেছে, যাতে সে পরবর্তীতে লার্জ স্কেলে হামলা চালাতে পারে। এবং আপনি যদি জিজ্ঞেস করেন তাহলে এই 12 দিনের যুদ্ধ থেকে কি হলো, আমাদের স্ট্র্যাটেজিক্যালি ইন দ্য শর্ট রান ইরান এই যুদ্ধে উইন করছে। বাট যদি আপনি লং রানে বলেন, আমি এটা হলো আমার অ্যানালাইসিস। So what is the next target of Israel? The next target is Pakistan. নেতানিয়াহু স্পষ্ট করে টেলিভিশনে ইন্টারভিউ বলেছে, আমরা চাই না বিশ্বের কোনো মুসলিম রাষ্ট্র অ্যাটমিক পাওয়ারের অধিকারী হোক। এই কথা মেইন হচ্ছে যে নেক্সট টার্গেট হচ্ছে পাকিস্তান, যার কারণে তারা ভারতের সাথে একটা শক্তিশালী মিলিটারি অ্যালাইনমেন্ট দিয়েছে, একটা অর্থনৈতিক একটা অ্যালাইনমেন্ট দিয়েছে এবং এই পাকিস্তানের পারমাণবিক শক্তিকে নিঃশেষ করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাচ্ছে। এবং তারই ধারাবাহিকতায় পাকিস্তানের পরের রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ, এবং সেই বাংলাদেশে এই যে অ্যাটাক সেটা ইসরায়েল এবং ইন্ডিয়ার যৌথ পরিবেশনায় অনুষ্ঠিত হবে বলে আমি
আশঙ্কা করছি। তো আপনি বলতে পারেন যে কিভাবে এটা আপনি হঠাৎ করে কমেন্ট করলেন? তাহলে আমি একটু আপনাকে অ্যানালাইসিস করে দেখাই যে কিভাবে ইসরায়েল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বা এই ভারতীয় উপমহাদেশে সেই তার বিচরণ করেছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় ইসরায়েলে একটা গোয়েন্দা বাহিনী আমাদের বাংলাদেশ সীমান্তের কলকাতায় চলে এসেছিল এবং এই গ্রুপটাকে নিয়ে এসেছিলেন রয়্যাল প্রধান মিস্টার কাউ। আমি এটা নিয়ে প্রথম বাংলাদেশে আমি গত বছর আগের বছর আমি মানব নিয়ে লিখেছি যে কিভাবে 71 সালের মুক্তিযুদ্ধ ইসরায়েল ভূমিকা রেখেছে। তবে এই ভূমিকাটা আমাদের মুক্তিযুদ্ধে জয়লাভ করবার জন্য অনেক উপকার হয়েছে, কিন্তু ইন দ্য লং রান একটু চিন্তা করতে হবে আমাদের এই এনগেজমেন্টটা। আমি আমাদের একটু সময় কম, আমি বেশি আলোচনা করছি না। এবং কারগিল যুদ্ধ হয়েছিল, আপনাদের মনে আছে? ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। সেই যুদ্ধে পাকিস্তান অলরেডি জয়লাভ করে ফেলেছিল। সেই জয়লাভ কেন করেছিল? পাকিস্তান যুদ্ধ করতে করতে এমন একটা হাইটে চলে গিয়েছিল পাহাড়ে, সেখানে কোনোভাবেই কোন ধরনের কামান দিয়ে গোলাবর্ষণ করে তাই ব্যাংকটা নষ্ট করার মতো ক্ষমতা আপনার ভারতে ছিল না। সেই মুহূর্তে কারগিল যুদ্ধে আপনার এয়ারফোর্সের প্লেন করে ওই সময় সফিস্টিকেটেড ক্যামেরা ইউজ করে এই ইসরায়েলের গোয়েন্দারা তাদেরকে বিভিন্ন ধরনের হিউম্যান ইন্টেলিজেন্স, বিভিন্ন ধরনের জিনিস তারা সংগ্রহ করে এবং সংগ্রহ করার পরে তারা স্ট্র্যাটেজি নির্ধারণ করে এবং এয়ার দিয়ে হামলা করে সেই ব্যাংকারগুলো বিনষ্ট করে এবং সেই যুদ্ধে ইন্ডিয়া জয়লাভ করে। এই ইন্ডিয়ান পার্টিসিপেশন ইন অপারেশন শিডিউল, এটা তো আপনি জানেন যে পাকিস্তান ভার্সেস যে ইন্ডিয়া যে এই যুদ্ধের খেলা দেখলাম, সেখানেও আরেকটা উত্তেজনা হয়। সেখানে ডাইরেক্টলি আপনার ইসরায়েল ইন্ডিয়াকে সমর্থন করেছিল। তারপরে আসুন, ইসরায়েল চাচ্ছে, ইন্ডিয়াও চাচ্ছে যে আমাদের মিজোরাম, মণিপুরে আরেকটি জুইশ আবাস তৈরি করার জন্য। যদি মিজোরাম এবং মণিপুরে জুইশদের আরেকটি রাষ্ট্র হয়, কারণ এখানে কিছু ফ্যামিলি আছে জুইশদের, সেটাকে ভিত্তি করে, সেটাকে বেস করে ইসরায়েলের জুইশ পিপলকে সেখানে টেনে নিয়ে আসবে, সেখানে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। সেই রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়, সেই রাষ্ট্র কার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করা হচ্ছে? এটার জন্য কি বড় পলিটিক্যাল সায়েন্টিস্ট আনা লাগবে? বাংলাদেশের সীমান্তের উপরে জুইশ একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, সেটি কার জন্য সিকিউরিটি দিতে? এই জনপরিসরে এই আলাপগুলো এখন আমাদের বেশি বেশি করতে হবে এবং তুলতে হবে। এবং ইন্টারেস্টিংলি আওয়ামী গভর্নমেন্ট যে এই নিষ্পেষণ নির্যাতন চালিয়েছে, আমাদের জনগণের উপর সার্ভিলেন্স করেছে, এর টেকনোলজি সরবরাহ করেছে ইসরায়েলের কোম্পানি। তাহলে আপনি কোল কান্ট্রি, ভেরিয়াল কান্ট্রি, পেরিফেরিয়াল কান্ট্রি পার্সপেক্টিভে যদি চিন্তা করেন, আপনি তাদের রাডারের বাইরে নন, আপনি তাদের রাডারের বাইরে নন। রিকমেন্ডেশন আমার যদি জিজ্ঞেস করেন তাহলে হিসাবে এত হতাশাগ্রস্ত কথা বলেন, তাহলে আমি কি করতে পারি? যে আমাদেরকে একটা স্ট্র্যাটেজিক হ্যাচিং, একটা স্ট্র্যাটেজি নিতে হবে বিটুইন চায়না এন্ড দ্য ইউএস। আমাদেরকে চায়নাকেও লাগবে, আমাদের ইউএসও লাগবে, আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা লাগবে। কেন লাগবে? চায়না কখনো কিন্তু ইন্ডিয়ার ফ্রেন্ড না, আমাদেরও কিন্তু ভারত কখনো বন্ধু না। তারা আমাদের 70 বছর দেখিয়ে দিয়েছে তারা আমাদের বন্ধু না, বাট তারা আমাদের প্রতিবেশী। আমার জাতীয় নিরাপত্তা নিশ্চিতের জন্য আমার যেহেতু অর্থনৈতিক সক্ষমতা নেই, সেখান থেকে আমি তাদের টেকনোলজি নিয়ে আসবো। আমার মিলিটারি, আমার এয়ারফোর্স, আমার নেভিকে আধুনিকায়ন করার জন্য আমাকে এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে হবে, আমাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাব করতে হবে, যাতে আমি আমার সার্বভৌমত্বকে রক্ষা করতে পারি। পাশাপাশি ইউএসএ কে বলতে হবে যে আমি শুধু ভারতের সাথে, আমার ভারতের বিপরীতে আমার নিরাপত্তা নিশ্চিতের জন্য আমি চায়নার সাথে ফ্রেন্ডশিপ করছি, আমি কোঅপারেশন করছি, মিলিটারি কোলাবোরেশন করছি, বাট তোমাকেও কিন্তু আমার লাগবে। এখন ইউএসএ বলতে পারে যে না, তুমি এটা করতে পারো না, তাহলে তুমি আমাকে টেকনোলজি দিতে হবে, আমার সিকিউরিটি এনশিওর করার জন্য তোমার যে টেকনোলজি আছে সেই টেকনোলজি হাব আমাকে তৈরি করে দিতে হবে। আমার সিকিউরিটি কিভাবে নিশ্চিত হবে? সরকারকে খুব উঁচু গলায়
আপনার বডি শান করে চুপ করার চেষ্টা করতে হবে, কোনো কাচুমাচু করে বলতে হবে না যে আমার সিকিউরিটি থ্রেট আছে, আমি চায়নাকে নিব, যদি চায়না না পারে তাহলে তুমি আসবে, তুমি আমার সিকিউরিটি ইস্যু। দিস ইজ মাই রিকমেন্ডেশন 1। নাম্বার 2, আমরা তার্কির সাথেও আমরা কোলাবোরেশন করতে পারি, তারা অলরেডি আমাদেরকে হেল্প করছেন টেকনোলজি দিয়ে, ট্রান্সফার দিয়ে, এবং আমাদেরকে ন্যাশনাল সাইবার কমান্ড সেন্টার গড়ে তুলতে হবে। আমরা এখন ব্যাংকিং সিস্টেম অনলাইন হয়ে গেছে না, আমরা কিন্তু এই কাগজের মুদ্রা পকেটে থাকবে না 5 বছর পরে। মার্কিন যুক্তরাষ্ট্রে আমার সাথে যদি হাঁটেন, আমাকে $50 চান, আমি কিন্তু দিতে পারবো, কারণ আমার কাছে $50 থাকে না বেশিরভাগ সময়, আমার কার্ড ইউজ করি। তো সেটা কিন্তু এই বাংলাদেশেও হবে। যখন সবকিছু আপনার অনলাইন নির্ভর হবে, তখন কিন্তু এখানে অ্যাটাক করে আপনার অর্থনৈতিক সিস্টেম কিন্তু ডিসরাপ্ট করে দেওয়া খুব ইজি হবে। এবং সেটা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের টাকা কিন্তু নিয়ে গিয়েছে বোর্ডের থেকে, এই টাকা আপনার বলতে পারবেন না। সুতরাং আপনার ঘরের টাকা, আপনার অ্যাকাউন্টের টাকা ইন্ডিয়ান অ্যাকাউন্টে চলে যাবে। এটাকে আপনার নিশ্চিত করবার জন্য, এনশিওর করবার জন্য আমাদের কি করতে হবে, সাইবার সিকিউরিটি কমান্ড সেন্টার গড়ে তুলতে হবে, যেখানে নেভি, আর্মি, মিডিয়া, পুলিশ সবার যৌথ প্রতিনিধিত্ব থাকবে। আমাদের বইয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের সায়েন্টিস্টরা থাকবে, এবং প্রধানমন্ত্রীর আন্ডারে, প্রধান উপদেষ্টার আন্ডারে যেটাই বলি, সেই আন্ডারে এই সাইবার কমান্ড সেন্টারটা আমরা গড়ে তুলব। এই আলোচনাটা একাডেমিশিয়ান হিসেবে পাবলিক স্ফিয়ারে আমাদের নিয়ে আসতে হবে। আরেকটি হচ্ছে ইন্ট্রোডিউস দ্য ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। আমাদের জাতীয় নিরাপত্তা কাউন্সিল হয়নি 55 বছরে। একটা সংকট যদি আসে, আমরা কিভাবে এটা ঐক্যমত্যের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব, এটা একটা কাউন্সিল নেই। আমরা ওই যে আওয়ামী সরকারে যারা আছে তারাই নিজেরা সিদ্ধান্ত নেয়, কেন? রাষ্ট্র তো আমার বিরোধী দল, অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদের নিয়ে তো আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আমাদের একটা জাতীয় নিরাপত্তা কাউন্সিল করতে হবে, আমাদের নিরাপত্তা এনশিওর করতে হবে। আর এটা হচ্ছে ইন্ট্রোডিউস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পলিসি। আমি এটা 2 সপ্তাহ আগেও চিন্তা করিনি। আমাদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর শিক্ষা যাতে ছাত্রছাত্রীরা নিতে পারে, এখানে যাতে তারা ইঞ্জিনিয়ার হয়ে গড়ে উঠতে পারে, এবং এটার ব্যবহার যাতে এথিক্যাল ওয়ে আমরা করতে পারি, তার জন্য একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পলিসি আমাদের করতে হবে। এবং এনহ্যান্স দ্য ডায়ালগ টু ডিফাইন দ্য ইন্ডিয়ান কালচারাল অ্যাগ্রেশন। আপনার ফিজিক্যাল অ্যাটাকের আগে কালচারাল আগ্রাসন শুরু হয়, মনে রাখবেন, যেটা রাশিয়া ইউক্রেনে করেছে। ফিজিক্যাল সরাসরি আক্রমণের আগে তার নেরেটিভকে সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছে বিভিন্ন ভাষায়, এবং ইউক্রেনিয়ান জনগণের মধ্যে, যার কারণে যখন ক্রাইমিয়া দখল করলো তখন কিন্তু কোনো ধরনের বাধাগ্রস্ত হলো না, কারণ সেখানকার জনগণ মনে করলো যে আমরা তো রাশিয়ান জনগণেরই লোক, সুতরাং রাশিয়া একটি বড় রাষ্ট্র হিসেবে, বড় শক্তি হিসেবে আমাদের যদি দখল করে নেয়, এতে আমার সমস্যা কিছু নেই। এই ধরনের শত শত নেগেটিভ ভারত থেকে ছড়ানো হচ্ছে। এটাও আমার একটা আলোচনা বা একটা বড় সাবজেক্ট, যে আমি এটা নিয়ে 2-3 ঘন্টা কথা বলতে হবে একাডেমিতে। তো এই জন্য এই কালচারাল আগ্রাসনের বিরুদ্ধে একাডেমিয়াতে আপনাকে কথা বলতে হবে, একাডেমিক পরিষদ, এবং একাডেমিয়ার এই বিষয়গুলো আমার পাবলিক পরিষদে আপনাকে দিয়ে দিতে হবে। ছোট ছোট করে সোশ্যাল মিডিয়ায়, যেটা এখান থেকে নিলেন আজকে, এটা যদি ছোট ছোট করে আপনারা যদি 200 পোস্ট করেন, আজকে সেমিনার আমি মনে করি বেশি দরকার নেই, 4 লাইন যদি আপনি 4টা কথা লিখেন, এখানে 200 স্টুডেন্ট আছে, আমি মনে করি সামগ্রিকভাবে আমরা আমাদের এই মাতৃভূমিকে রক্ষা করতে পারবো। এটি একটি মুসলিম জনপদ, এই জনপদে কেউ শাসন করতে পারে নাই। আমি আপনাদেরকে আবার বলি, এই জনপদে দীর্ঘদিন কেউ আমাদেরকে গোলাম করে রাখতে পারে, ভবিষ্যতেও কেউ আমাদেরকে গোলাম করে রাখতে পারবে না। একটু রাজনৈতিক বক্তব্য হলো একাডেমিক জায়গায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই গরমের মধ্যে আমার কথা শোনার জন্য। আমি প্রশ্নোত্তর করবে আরো কিছু কথা বলার চেষ্টা করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ